হঠাৎই খোলা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়তি দামেও কিনতে পারছেন না ক্রেতারা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। নওগাঁর বদলগাছিতে তাপমাত্রায় পারদ নামল 9.9 ডিগ্রিতে। এবং যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দেয়ালে ফাটল, ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার ও নার্সরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। হঠাৎই খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করছে বলে সংশ্লিষ্টদের ধারণা। শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা। পবিত্র রোজের সামনে রেখে এখন থেকে সংকট তৈরির চেষ্টা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সেই পুরনো চেনা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারদের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমেছে। তাই বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হয়েছে বোতলজাত সয়াবিন তেল। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন দেশে শীত চলছে, এই শীতের সাথে সাথে দেখেছি শীতের সবজির দাম শিথিল রয়েছে, তথা শীতের সবজির দাম শুরু করেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে বাজার থেকে হঠাৎ করে তেল উদয় হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ বিপাকে পড়েছে। কিন্তু সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু যে তেলের দাম নিয়ে অনেকে কিন্তু বলছে, তারপরেও তেল চাচ্ছি, কোনো কাজ তেল নেই। এবং পাশাপাশি তেলের দর্শক, কারিগরি ত্রুটির জন্য আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। নওগাঁর বদলগাছিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এদিকে সকাল 6টায় দিনাজপুরে 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে শিশির। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এর সঙ্গে হিম বাতাস যোগ হওয়ায় সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশায় শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে দুপুরের দিকে সূর্য ওঠার পর থেকে কিছুটা কমতে থাকে শীত। এদিকে শীত বাড়ায় জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাইরে হইতে পারি না, উলাতে পারি না, কঠিন ঠান্ডা। এখানে খুব শীত, সেজন্য আমরা খেল দিয়ে আগুন জ্বালাচ্ছি শীতকে বিদায় দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে যশোরের অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা প্রদান। ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়েছে পলস্তারা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল। জরাজীর্ণ এই ভবনে নিরাপত্তাহীনতায় ডাক্তার, নার্স ও রোগীরা। নতুন ভবনের বিষয়ে চাহিদাপত্র দেওয়া হলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ হাসপাতাল সংশ্লিষ্টদের। মোহাম্মদ রবিউল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু।
1970 সালে 31 শয্যা নিয়ে শুরু হয় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা। বর্তমানে তা 50 শয্যায় উন্নীত করা হয়েছে। প্রায় 54 বছরে হাসপাতালে বেড়েছে ধারণ ক্ষমতা। তবে পরিবর্তন হয়নি ভবনের অবকাঠামো। 2023 সালের ফেব্রুয়ারিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সেবা প্রদান। বিকল্প ভবন না থাকায় ঝুঁকি নিয়েই জরাজীর্ণ ভবনে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। ভর্তি হয়েছে হসপিটালে, ভর্তি হওয়ার পরে দেখতেছি যে হসপিটালের ছাদ ভেঙে ভেঙে পড়তেছে, সব ফেটে এরকম হয়ে গেছে, কতটা পড়েও গেছে। এই জায়গায় রুগীলে থাকা নিরাপদ না, তাও কষ্ট করে আমরা এখানে আসি। এখানে আমরা অনেক ঝুঁকির মুখে ডিউটি করতেছি। পুরো বিল্ডিংটাই ভেঙে গেছে, তো যে কোনো সময় আমাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এই বিল্ডিংয়ের সংস্কার চাই। এখানে প্রতিদিন শত শত মানুষ স্বাস্থ্য সেবা নেয়। দীর্ঘদিন ধরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। যদিও সংশ্লিষ্টরা বলছেন চাহিদাপত্র দেয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাদের পলেস্তারা, এরপর ছাদের খোয়া অনেক সময় আমাদের গায়ের পর পড়ে, আমাদের সেবাকর্মীদের গায়ের পর পড়ে, রোগীদের গায়ের পর পড়ে। আমরা এখানে সেবা দিতে গিয়ে জীবনের একটি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ওখানকার একটা প্রতিবেদন তৈরি করেছি। আমি এ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ছবি, ভিডিও এবং প্রতিবেদন পাঠাবো। তাদের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নতুন ভবনের ব্যবস্থা করে রোগীর সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি এলাকাবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পর্যটকদের ছিনতাই সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে আনা ভারী আগ্নেয়াস্ত্র সহ 3 যুবককে গ্রেফতার করেছে সুনামগঞ্জ বিজিবি। তাহিরপুরের পর্যটন এলাকায় বড়ছড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার টেকের ঘাটের রাজু আহমেদ, মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া। ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলা যাত্রাপুর গ্রামের মশিয়াঘাট মাঠের বিল থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধারে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা, উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু রায়হান, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খোকন সহ অনেকে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আলোচনা সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী মামুন সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে মানিকপুর বাজারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য এনামুল হক খুররুম, সদস্য হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। লবণাক্ততা ও প্রতিকূল পরিবেশে বাগেরহাটের রামপালে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। লবণ সহিষ্ণু জাত, উন্নত বীজ, কৃষকদের প্রশিক্ষণ, সঠিক বীজ নির্বাচন ও সেচ ব্যবস্থা সহজীকরণে আবাদ বৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছে কৃষি অফিস। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। রামপাল থেকে সুজন মজুমদারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে ৮০ শতক থেকে চিংড়ি চাষ। জলবায়ু পরিবর্তনের কারণে আমন আবাদের ফসল আশঙ্কাজনক হারে হ্রাস পেতে থাকে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে লবণপানি কৃষি জমিতে ঢুকে আমন আবাদ কমতে থাকে। এ সময় রামপালে ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হলেও প্রাকৃতিক সহ নানা কারণে তা কমে দাঁড়িয়েছে ৮,৫০০ হেক্টর। তবে এখন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধ থাকায় বেড়েছে চাষাবাদ। এবছর ঝড় হয় নেই, বৃষ্টি হয় নেই, তার কারণে ধানটাও পড়ে যায়নি, ভালো হয়েছে সুন্দরভাবে। ফসলে কোনো পোক লাগেনি, যা লাগিয়েছে তা নিয়ন্ত্রণ করতে পারছে, তাতে কোনো সমস্যা হয়নি। এই কারণে ফসল এবার ভালো। কৃষি অফিসার আমাদের দিয়েছে বীজ ১০৩ নূতন প্রজন্মের। এই ধানটার এবার ফলন খুব ভালো। অফিসতে এই সার দিছে, বীজ দিছে, ঠিক মতন ওষুধপাতি দিছি, আমাকে ফসল খুব ভালো হয়। এই জায়গায় ২ বছর ৩ বছর ধান হয় নাই, এখন ধান হচ্ছে। কৃষকদের বীজ, সার সহ চাষাবাদের নানা পরামর্শ দেওয়ায় ধানের আবাদ বেড়েছে বলে জানান কৃষি অফিসের এই কর্মকর্তা। আমন আবাদের লক্ষ্যমাত্রা ১০০% অর্জিত হয়েছে। এটা সম্ভব হয়েছে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে বীজ, সার ও অন্যান্য সহায়তা ছিল প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য, সেটা আমরা সময় মতো পৌঁছে দিয়েছিলাম। চলতি মৌসুমে ৪,৫০০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাসপাতাল দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উদ্যোগে র্যালি হয়েছে। হাসপাতালের চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি চন্দ্রঘোনা, দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল এলাকা পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এর আগে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর প্রবীণ খিয়াং র্যালির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের কম্প্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হঠাৎই খোলা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়তি দামেও কিনতে পারছেন না ক্রেতারা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। নওগাঁর বদলগাছিতে তাপমাত্রার পারদ নামল ৯.৯ ডিগ্রিতে। এবং যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের দেয়ালে ফাটল, ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার ও নার্সরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।